তো দর্শক, আমাদের কুমড়া গাছে কিন্তু অলরেডি ডগা চলে আসছে। তো এই যে অধিকাংশ কুমড়া গাছে দেখেন ডগা বেরিয়ে গেছে, কুমড়া গাছে যে আঁকড়াগুলো সেগুলো চলে আসছে। তো এর আগে আমি প্রথম ভিডিও দেখাইছিলাম আমি কিভাবে জমি প্রস্তুত করছি, আমি জমিতে কি বীজ বপন করছি, কিভাবে বীজগুলো বপন করলাম, বিস্তারিত এর আগের ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। তো পরবর্তীতে এসে আজকের এই যে ভিডিও দেখেন আমাদের কুমড়া গাছগুলো আঁকড়া চলে আসছে, ডগা চলে আসছে। তো এই পর্যায়ে আসতে আমাদের এইখানে কি কি স্টেপ আমরা ফলো করছি, তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, আমাদের এই যে কুমড়া গাছগুলো যে সময় 4 থেকে 5 পাতা এরকম সাইজ হয়েছে, তখন আমরা এখানে গাছের গোড়ায় কুপিয়ে এখানে কিছু সার প্রয়োগ করব। তো আমি এখানে আজকে সার প্রয়োগ করছি। তো দেখেন কিভাবে সারগুলো প্রয়োগ করছি আর কি কি সার প্রয়োগ করছি। তো আমি মূলত আমার এখানে এই মুহূর্তে রাসায়নিক সারটা খুব কম ব্যবহার করছি, এখানে জৈব সারের পরিমাণটা বেশি ব্যবহার করা হচ্ছে। তো কুমড়া গাছের চারি সাইড দিয়ে আমি জৈব সারগুলো এখন দিয়ে দিব। তো এই যে পচা গোবর, এগুলো কিন্তু অনেক পুরাতন গোবর, তো এগুলো অনেক দিন যাবত মাটির সাথে মিক্সড হয়ে অনেক সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো এগুলা আমাদের গাছের জন্য খুবই কার্যকরী। তো সে কারণে আমরা এই সারগুলো এখন কুমড়া গাছের ক্ষেত্রে ব্যবহার করব। তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করে রাখছি, এগুলো আপনারা একে একে পেয়ে যাবেন। তো জৈব সারগুলো গাছ থেকে একটু দূরে দিব, যেহেতু আমরা যে জায়গা দিয়ে সার প্রয়োগ করছি এই জায়গা দিয়ে আমরা কোদাল দিয়ে অথবা নিড়ানি দিয়ে কুপিয়ে তারপরে সারগুলো মাটির সাথে মিক্সড করে নিব। তো জৈব সারগুলো দেওয়ার পরে এরপর ব্যবহার করছি জিপ সার। তো এরপর কিছু পরিমাণ জিপ সার আমার কুমড়া গাছের চারি সাইড দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো জৈব সার দিলাম এবং জিপ সার দিলাম এখানে। তো আমরা এই মুহূর্তে কোনো ইউরিয়া সার ব্যবহার করব না, সেই কারণে কিন্তু আমরা জিপ সারটা ব্যবহার করছি। তো জিপসামটাও আমরা আমাদের গাছের চারি সাইড দিয়ে এখানে দিয়ে দিলাম। তো অতিরিক্ত বাতাস হলে এই জিপসামটা ব্যবহার করতে কিন্তু অনেক ঝামেলা হয়। তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে নিচু করে এই সারটা গাছের গোড়া দিয়ে দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বেশ একটু বাতাস হচ্ছে আমাদের এই পুকুর পাড়ে, বাতাসটা অনেক বেশি লাগছে। তো জিপসাম এবং জৈব সার এই দুইটা দেওয়ার পরে আমরা কিন্তু গাছের গোড়া কুপিয়ে নিব, মাটির সাথে এটা ভালো করে মিক্সড করে নিব। এখানে নিড়ানি দিয়ে অথবা কোদাল দিয়ে এটা ভালো করে কুপিয়ে নিলাম। তো এগুলা একটু সতর্কতার সাথে আমাদের করতে হবে, যেহেতু কুমড়া গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এর শিকড় কিন্তু বেশ একটু দূরে চলে গেছে। তো আমরা একেবারে কুমড়া গাছের গোড়ায় কিন্তু এগুলো কোপাবো না, একটু দূরে কোপাবো, যাতে একেবারে গোড়ার যে শিকড়গুলো সেগুলো কেটে না যায়। আর অতিরিক্ত রোদ্দুরের সময় যদি আমরা এই কাজটা করি, সেক্ষেত্রে আমাদের গাছের গোড়া আগের থেকে পানি দিয়ে ভিজে নিতে হবে, না হলে কিন্তু এই গাছগুলা শুকনা শুকনো একটা ভাব চলে আসবে। এছাড়া যদি অতিরিক্ত রোদ্দুর হয়, সেক্ষেত্রে টাইম মতো পানি না দিতে পারলে গাছগুলো মারাও যেতে পারে। তো আমরা এগুলা সাবধানতার সাথে কুপিয়ে নিলাম। কুপিয়ে নেওয়ার পরে এবার আমরা ব্যবহার করবো হচ্ছে জিঙ্ক বা দস্তা। তো এই ছোট গাছে আমরা মূলত দস্তাটা এখন ব্যবহার করছি। এর পরবর্তীতে কিন্তু আমরা এখানে চাপান সার ব্যবহার করব। তো এর পরবর্তীতে যদি চাপান সার দেওয়ার সময় দস্তার দরকার হয় তখন দিব, আর দরকার না হলে আমরা দিব না। তো আমরা এখানে বেশ কিছু দানা দস্তা কিন্তু দিয়ে দিচ্ছি, আমরা একটা অনুমান করে দিচ্ছি। তো দস্তাটা আমরা এই মাটি কোপানোর পরে কেন দিলাম, আমরা জিপসাম এবং জৈব সারের সাথেও দস্তাটা দিতে পারতাম, বাট এটা দেয়নি এই কারণে, যে সময় আমরা নিড়ানি দিয়ে বা কোদাল দিয়ে এই মাটিগুলো কুপাবো, এই দস্তার দানাগুলো অনেক শক্ত থাকে, যে কারণে ছুটে কিন্তু দূরে চলে যেতে পারে, কিংবা গাছের গোড়ায়ও যদি এইগুলা লেগে যায়, দস্তার একটা দানা যদি গাছের গোড়ায় লেগে যায়, সেক্ষেত্রে এখানে ওই গাছটা পচে যেতে পারে। তাই অতি সাবধানতার সাথে এগুলা করতে হয়। তো আমরা যে সময় এই মাটির ফাঁকে ফাঁকে এই দস্তাগুলো দিয়ে দিচ্ছি, এরপরে নিড়ানি দিয়ে এই মাটিগুলো আস্তে আস্তে কুপিয়ে বা একটু নাড়াচাড়া করলে এই দস্তাগুলো মাটির নিচে চলে যাবে। সেই কারণে আমরা মূলত এই মাটি কোপানোর পরে এই দস্তাগুলো ব্যবহার করছি। তো দস্তা দেওয়ার পরে গাছের গোড়ার মাটি একটু উঁচু করে দিব, গোড়ার দিকের মাটি একটু কম, সেক্ষেত্রে আমরা মাটিটা একটু উঁচু করে দিলাম। সাইডের মাটি টেনে আমরা গাছের গোড়ার মাটি একটু পরিমাণ উঁচু করে দিলাম। অতিরিক্ত উঁচু করব না, যেহেতু রোদ্দুরের অনেক তাপ, প্রচুর পরিমাণ খরা পড়ছে, আমাদের পানি সেচ দিতে হয়। তো আমরা হালকা পরিমাণ উঁচু করে দিলাম।
এর পরবর্তীতে যখন আমরা চাপান সার দিব তখনও আমাদের গাছের গোড়ার মাটি কিন্তু খুঁড়তে হবে। তো পরবর্তীতে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই দিব, চ্যানেলের সাথে থাকবেন। এইটা করার পর আমরা সাথে সাথে পানি সেচ দিয়ে দিব। গাছের গোড়ার যখন মাটিগুলো আমরা খুঁড়ছি অনেক শিকড় কিন্তু কাটা যাচ্ছে, যেহেতু কুমড়া গাছে খুব দ্রুত শিকড় দেয়, অনেক দূর পর্যন্ত কিন্তু এই শিকড়গুলো মাটির নিচে দিয়ে চলে গেছে। ছোট ছোট যে জালের মতো শিকড়গুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে, এইগুলা যদি রৌদ্রের সময় কাটা যায় তাহলে এই গাছগুলো শুকিয়ে যেতে পারে। তো আমি সাথে সাথে এগুলা পানি দিয়ে ভিজে দিলাম। তো আগামী দিন যদি অতিরিক্ত রৌদ্র হয় তাহলে আমরা আরেকটু পানি যদি দরকার হয়, গাছ দেখলে আমরা বুঝতে পারবো আমাদের গাছে পানি দরকার হবে কিনা। তো যদি দরকার হয় তাহলে আমরা দিব, না হলে দরকার নাই। তো এত কিছু স্টেপ পার করার পরে আজকে আমাদের কুমড়া গাছের এই অবস্থা। কুমড়ার ডগা বেরিয়ে আসছে। তো প্রায় 20 দিনের মতো বয়স এইগুলা। তো এটা যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে 20 দিনের ভিতরে ডগা বেরিয়ে আসে। তো যে সময় কুমড়ার বীজগুলো বপন করছি, আপনারা জানেন যে এখান থেকে 20 দিন আগে অনেক রোদ্দুর ছিল, এত পরিমাণ খরা যাচ্ছিল অতিরিক্ত তাপমাত্রার কারণে। সাধারণত অধিকাংশ চাষি ওই টাইমে বীজ বপন করার সাহসই পায়নি। বাট আমার এখানে পানি সেচের ব্যবস্থা আছে, পর্যাপ্ত পানি আছে, মোটরের মাধ্যমে আমি এখানে সেচ দিয়ে থাকি, যে কারণে আমি কিন্তু ওই খরার ভিতরেও বীজটা বপন করছি। আর 1-2 দিন পর পরই আমার এখানে মোটর দিয়ে পানি সেচ দিতে হতো। তো আমি ভিডিওগুলো করছি বেশ কিছুদিন, আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করে আসছি, বাট এগুলা পাবলিশ করতে একটু দেরি হয়, তার কারণ এই তথ্যগুলো কালেক্ট করতে আমার একটু সময় লাগে, সেই কারণে সাথে সাথে আমি কিন্তু এগুলো আপলোড দিতে পারি না। তো একটা বীজ বপন করার পর সেই গাছগুলা 4-5 দিন পর কেমন হচ্ছে, তারপর সার প্রয়োগ করার পর কেমন হচ্ছে, এইগুলা এক্সপেরিমেন্ট করার পর তারপরে এই ভিডিওগুলো আপলোড করতে হয়। তো অনেকে বলতে পারেন আপনি এতদিন আগে চাষ শুরু করছেন, বাট সাথে সাথে ভিডিওগুলো কেন দেননি? তো এই কারণে মূলত সাথে সাথে ভিডিও দেওয়া যায় না। তো এগুলা নিজে চাষ করে, তো এর রেজাল্টটা কি আসছে এগুলা পর্যালোচনা করে তারপরে ভিডিওগুলো আপলোড করতে হয়। তো এবছর কিন্তু তরমুজটা আমি চাষ করছি না, আমি এই যে কুমড়া চাষ করছি এখানে মূলত তরমুজ চাষ করতাম, তাই এবছর তরমুজ নিয়ে ভিডিও দিব না, ভিডিওগুলো আসবে কুমড়ার উপর। এছাড়া বরবটি চাষ করছি, বরবটি নিয়েও ভিডিও থাকবে। তো দর্শক, এই ছিল কুমড়া চাষ নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।